সারা বাড়িতে আজ অন্য দিনের তুলনায় একটু বেশি সাজরব। সবাই ব্যস্ত হয়ে এদিক ওদিক ছুটোছুটি করছে, কারণ আজ পদ্মকে পাত্রপক্ষ দেখতে আসবে। পদ্ম এ বাড়ির মেয়ে নয়, এটা পদ্মের মামা বাড়ি। পদ্মের বাবা যখন দ্বিতীয় বিয়ে করে তখন পদ্মের বয়স মাত্র 11 বছর। পদ্মের ভাই নিবিড় তখন সবে 7 বছরে পা দিয়েছে। ছোট বোন পুষ্প তো আরও ছোট, মাত্র 4 বছর তার। পদ্মের মা সেতারা সতীনের সংসারে কোনো আপত্তি ছিল না। মনে যতই কষ্ট পাক, ছেলে মেয়ে তিনটাকে নিয়ে ভাইয়ের সংসারে সে উঠতে চায়নি। বাচ্চা তিনটার ভবিষ্যতের কথা ভেবে সতীনকেও মেনে নিয়েছিল সে, কিন্তু পদ্মের বাবা দ্বিতীয় স্ত্রী চায়নি তাদের মানতে। এরকম ষড়যন্ত্র করেই ওদের বাড়ি থেকে বের করে দেয় সে। কোথাও কোনো কুলকিনারা না পেয়ে সে তারা তার 3 সন্তানকে নিয়ে তার ভাইয়ের সংসারে ওঠে। সে ভেবেছিল এবার বুঝি তার সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেল, কারণ তার ভাই মোজাম্মেল খুবই অল্প বেতনে চাকরি করতেন। তার ঘরে তখন 2 মেয়ে। এত কিছু সামাল দেওয়া একা মানুষের পক্ষে অসম্ভব। ভাইয়ের বউ নিতান্তই ভদ্র মানুষ, নয়তো মুখের উপর কিছু বলবে না, কিন্তু মনে মনে ওদের উপর রাগ পুষে রাখবে। সব কিছু মেনে নিয়ে সে তারা এই বাড়িতে উঠে এসে সে ভেবেছিল ছোটোখাটো একটা কাজ জুটিয়ে বাচ্চাদের লালন পালন করবে। খেয়ে না খেয়ে কোনো রকমে মাথার উপর একটা আশ্রয় পেলেই সে খুশি। কিন্তু সে তারা কোনোদিনও ভাবতে পারেনি তার ভাই আর ভাইয়ের বউ এভাবে তাদের গ্রহণ করবে। যখন মোজাম্মেলা তার বউ ভালোবেসে নিজেদের বাচ্চাদের সাথে পদ্মে জড়িয়ে ধরেছিল, সে তারা তখন সেখানে নিজেকে স্বর্গ দেখেছিল। এরপর কেটে গেল 13টি বছর। এই 13 বছরে অনেক কিছু পাল্টে গেছে। মোজাম্মেল মোটামুটি ভালো একটা চাকরি করছে। সে তার বোনকে বাহিরে কোথাও কাজ করতে পাঠাতে চায়নি। তার স্বল্প ইনকামের মধ্যে এত বড় সংসারটি সে এতদিন নিজেই সামাল দিয়েছে। ছোট্ট বাচ্চারা এখন আর সে ছোটটি নেই। পদ্ম এখন পরিপূর্ণ এক নারী। ভার্সিটির পার্শ্বটি একটা বেসরকারি স্কুলে সহকারী শিক্ষিকা হিসেবে ঢুকেছে। বেতন যা পায় মামার হাতে তুলে দেয় প্রতি মাসে। মোজাম্মেল নিতে চায় না। তোর টাকা তুই রেখে দে মা, তোর কষ্টের টাকা, আমি তো সংসার চালাচ্ছি। পদ্ম মিষ্টি হেসে বলে, মামা প্রতি মাসে এক কথা কেন বলো তুমি, বলো তো? এই টাকা তোমার প্রাপ্য। সেদিনের কথা এখন আমরা ভুলে যাইনি মামা। তুমি আর মামি সেদিন আমাদের ঠাঁই না দিলে এখন আমরা কোথায় থাকতাম তার ঠিক নেই। তাই এই টাকার অধিকার শুধু তোমাদের। মোজাম্মেল খুব গোপনে চোখের পানিটুকু মুছে বলে, মারবো টেনে একটা থাপ্পড়। খুব বড় হয়ে গেছিস তাই না? এত পাকা পাকা কথা বলতে হবে না। তুই টাকাগুলো ব্যাংকে রাখ, তোর ভাই বোনদের কিছু দে, তোর মায়ের কি লাগে দে। মানুষটা সারা জীবন কষ্টই কেড়ে গেল। অভাবের সংসারে আমিও তার দিকে সেভাবে খেয়াল রাখতে পারিনি। ভালো একটা শাড়িও কখনো দিতে পারিনি। তুই যদি কিছু দিতে চাস তোর মাকেই দে পদ্ম। পদ্ম মামাকে জড়িয়ে ধরে বলে, তোমাদের ঋণ আমরা কিভাবে শোধ করব মামা? তখন পদ্মের মামি জোহরা পদ্মের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, যদি কখনো সুযোগ হয় সেদিন তোমাকে বলবো ঋণ শোধ করার কথা। এখন এত পাকা কথা বলতে হবে না। পদ্মের চোখে পানি চলে আসে। নিশ্চয়ই তাদের ভাগ্যটা অসম্ভব ভালো, না হলে এত ভালো মামা মামি কয়জন বা পায়। পদ্মের ভাই নিবিড় ভালো ছাত্র বেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে ম্যাথমেটিক্স নিয়ে। ওখানে হলে থেকে পড়াশোনা করে। পড়ালেখার ক্ষতি হবে ভেবে পদ্ম ওকে কোনো টিউশনি করতে দেয় না। নিজের ইনকাম থেকে প্রতি মাসে ওকে টাকা পাঠায়। এই কথা কেউ জানে না দুই ভাই বোন ছাড়া। পদ্মের ছোট বোন পুষ্প কলেজে পড়ছে। তাদের মামার বড় মেয়ে কুহু পুষ্পর সাথে একই কলেজে পড়ে। তারা প্রায় সমবয়সী। কুহুর ছোট বোন মাহি এখন স্কুলে। এই হচ্ছে ওদের পরিবার। পদ্মরা কখনো বাবার সুযোগ পায়নি, এ বাড়ি ওদের না। পদ্মের মামা মামি মামাতো বোনেরা কখনো ভাবতেও দেয়নি। তাই পরিবারে অতিরিক্ত সচ্ছলতা না থাকলেও কোনো কষ্ট নেই। ওরা সুখেই আছে সবাই। পদ্মের জন্য খুব ভালো সম্বন্ধে এসেছে। জোহরার খালাতো বোনের ননদের ছেলে। পদ্ম দেখতে বেশ সুন্দরী। যেমন কাঁচা হলুদের মতো গায়ের রং, তেমনি কোমর ছড়ানো লম্বা চুল। যে একবার দেখে সেই পছন্দ করে। জোহরার বোনও ওই বাড়ি বেড়াতে এসে একবার দেখে প্রস্তাবটা দিয়ে দেয়। ছেলেদের অবস্থা বেশ ভালো। 4 তলা বাড়ি গাড়ি সবই আছে। ছেলে বেশ ভালো ব্যবসায়ী। এত ভালো ভালো সম্বন্ধ পেয়ে সে তারা দেরি করতে চায়নি। এমনিতে মেয়ে মামা বাড়িতে মানুষ, তারা যদি সব জেনে শুনে আসতে চায় তাহলে ক্ষতি কী? মেয়ের ছবি দেখেই নাকি তারা পছন্দ করেছে, আর কোনো দাবি নেই তাদের। এত ভালো সম্বন্ধ আর কোথায় পাবে? আর তাতেই এত তাড়াহুড়া করে আয়োজন। মোজাম্মেল তার সাধ্যমতো আয়োজন করেছে। পাত্রপক্ষ রাতে খেয়ে যাবে, তার জন্য আলাদা রান্নাবান্নার ব্যবস্থাও করা হয়েছে। নিবিড় চলে এসেছে হল থেকে। পুষ্প, কুহু আর মাহি পদ্মের হাতে মেহেদি লাগিয়ে দিচ্ছে। জোহরার সেতারা ব্যস্ত হয়ে ছুটাছুটি করে কাজ করছে। এত বড় ঘর কোন দিক থেকে কোনো কিছু কম যেন না হয়, তারা যেন অসন্তোষ প্রকাশ করতে না পারে। শুধুমাত্র পদ্মেরই কোনো দিকে মন নেই। সে এখন বিয়ে করতে চায়নি। না জানি শ্বশুরবাড়ির লোক কেমন হবে। তারা যদি তাকে চাকরি করতে না দিতে চায়, তাহলে যেটুকু টাকা সে সংসারে দেয়, মা বোন ভাইকে দেয় কিভাবে দিবে সে?
পদ্মকে চুপচাপ বসে থাকতে দেখেই কুহু বলে, বড় আপা, তোমার কি মন খারাপ? আমাদের ছেড়ে চলে যেতে হবে তাই? পদ্ম স্মিত হেসে কুহুর মাথায় হাত দিয়ে বলে, ওরা তো কেবল দেখতে আসছে রে কুহু, আগে সব কিছু চূড়ান্ত হোক, তারপর না হয় ছেড়ে চলে যাওয়ার কথা। মাহি পদ্মের কোলে মাথা ঠেকিয়ে বলে, তুমি যা সুন্দরী বড় আপা, তোমাকে দেখার সাথে সাথে পছন্দ করে ফেলবে ওরা, ছবি দেখেই তো অস্থির তারা। পদ্ম কিছুই বলে না, ছোট্ট করে হাসে। শুধু পুষ্প কিছুই বলে না, চুপ করে পদ্মের হাতে মেহেদি লাগাতে থাকে। তাকে চুপ করে থাকতে দেখে পদ্ম বলে, কী রে পুষ্প, তুই এত চুপচাপ কেন? কই আপা, আমি ঠিক আছি তো। পদ্ম পুষ্পের চিবুক ধরে মুখটা উপরে তুলে বলে, পুষ্পের চোখে চলচল করছে, যে কোনো সময় কেঁদে দিবে এমন অবস্থা। পদ্ম ওদের সবার বড়, তাই সবার ভালোবাসা, আবদার, অভিমান সব যেন ওকে ঘিরেই। কুহু আর মাহিও কখনো ওকে বাহিরের কেউ ভাবে না, বরং নিজের বোনই ভাবে। তোরা এমন করছিস যেন আজই আমার বিয়ে হয়ে আমি চলে যাব। এখনও কিছুই ঠিক হয়নি, আর যদি বিয়েটা ঠিকঠাক হয়েও যায়, আমার স্কুল তো এদিকেই, রোজ তোদের সাথে একবার দেখা করে যাব। কিন্তু আপা, তোমাকে যদি ও বাড়ি থেকে চাকরি করতে না দেয়? শুনেছি ওরা অনেক বড় লোক, ওদের বাড়ির সব মেয়ে বউরাই গৃহিণী, তারা যদি না চায় তুমি বাহিরে বেরিয়ে চাকরি করো। পুষ্পের কথা শুনে সাথে সাথে পদ্মের হাসি মুখটা মলিন হয়ে যায়। এ চিন্তা তো তার মাথায় আসেনি তা নয়, কিন্তু কারোর সাথে এখন এই ব্যাপারে কথা বলতে পারেনি। সব কিছু এত তাড়াতাড়ি ঠিক হয়ে গেল যে সে সুযোগই পেল না কাউকে কিছু বলার। কুহু পুষ্পকে চুপ করে দিয়ে বলল, তুই থাম তো পুষ্প, আপার মনটা এখন খারাপ করিয়ে দিস না তো। আপার মেয়েটা এত ভালো, বাড়িতে বসিয়ে রাখবে নাকি? পুষ্প চুপ করে যায়, কিন্তু পদ্মের মাথা থেকে চিন্তাটা দূর হয় না। সে তার আগে জোর করে টেনে ঘরে নিয়ে এসেছে পদ্ম। টেনে না আনলে মাকে যে এখন পাওয়া যাবে না সে ভালো করেই জানে। সব রান্নাবান্না একে হাতে সামলাচ্ছে সে, আর জোহরা ঘর পরিষ্কার করছে। দম ফেলার ফুরসত নেই সেতারার। সেতারা শাড়ির আঁচল দিয়ে কপালের গাম মুছতে মুছতে বলল, কী রে মা, এভাবে টেনে আনলি কেন? পদ্ম মাকে প্যানের নিচে বসায়, নিজে মায়ের সামনে স্থির হয়ে বসে। এরপর মায়ের হাত দুটো নিজের হাতের মুঠোর মধ্যে নিয়ে বলে, তুমি একটু শান্ত হয়ে বসো তো মা, সকাল থেকে দৌড়াদৌড়ি করছো, তোমাদের কাণ্ড দেখে মনে হচ্ছে আজই তোমরা আমাকে বিদায় দিয়ে দিবে, বিয়ে দিচ্ছ। মেয়ের কথা শুনে ফিক করেই হেসে দেয় সেতারা। মেয়ে দেখতে দেখতে কত বড় হয়ে গেল। কেন এত কিছু করছো মা বলো তো? মামা তো এতগুলো টাকার বাজার করলো, এখনও মাসের অর্ধেকের বেশি সময় পড়ে আছে। এখনই এতগুলো টাকা খরচ করলে বাকি মাসটুকু চলবে কিভাবে? সেতারা প্যাকাশে মুখে পদ্মের দিকে তাকায়। কেন এত কিছু করার দরকার ছিল মা? কই এত কিছু, সন্ধ্যার অল্প কিছু নাস্তা আর রাতের খাবারটা না দিলে কেমন দেখায়, তাই আর কি। পদ্ম কিছু না বলে স্থিতিতে মায়ের দিকে তাকিয়ে থাকে। কি বলবি তুই? এত কথা তোর না ভাবলেও চলবে মা। আমি চাই আমরা যেমন তেমন দেখে তেমনি কেউ আগ্রহী হয়, তবে তারাই আসবে। শুধু শুধু এসবের কোনো মানে হয় না। সেতারের আগে চোখে মেয়ের দিকে তাকিয়ে বলল, মেয়েটা কম বয়সে বড্ড বেশি বোঝে। মা, এভাবে তাকিয়ে থেকো না তো, তোমাকে একটা কথা বলবো তাই ডেকে এনেছি। এভাবে তাকিয়ে থাকলে বয়ে বলতেই পারবো না কথাটা। সেতারা হেসে দিয়ে মেয়ের মাথায় হাত ধরে বলে, আচ্ছা এবার বল, কি বলবি? একটু ইতস্ত করে পদ্ম বলে, মা শুনলাম ওদের বাড়ির সব মেয়ে বউরাই নাকি গৃহিণী, তারা তো কেউ বাহিরে গিয়ে চাকরি করে না। সেতারা ব্রুকুসকে বলল, তোকে এসব কে বলল? সত্যি কিনা তাই বলো। সেতারা চুপ করে থাকলো। এই কথাটা সেও শুনেছে। মা, আমাকে ওরা চাকরি করতে দিবে না? সেতারার মুখে জোর করে একটা হাসি নেনে বলল, কেন দিবে না? অবশ্যই দিবে, তুই এসব নিয়ে একদমই ভাবিস না পদ্ম। যদি না দেয় আমি কিন্তু এই বিয়েটা করবো না মা। সেতারা সাথে সাথে বসা থেকে উঠে দাঁড়ায়। এই সামান্য কারণে তুই বিয়েটা ভাঙতে পারবি না? পদ্ম উঠে দাঁড়ায়, মায়ের দিকে তাকিয়ে বলে, এটা সামান্য কারণ নয় মা, তুমি খুব ভালো করে জানো আমার বেতনের টাকাটা এই সংসারের জন্য কতটা দরকার। আমার ভাইটা এত দূরে থাকে, ওর কত কিছু দরকার হয়। পুষ্প, কুহু, মাহি, ওদের কত আবদার আমার কাছে। মাসে শেষে মামার প্রায় খালি হাতে আমি কিছু দিলে তবেই শেষ কয়টা দিন বাড়িতে মাছ মাংস আসে। তুমি যেমন জানো আমিও জানি। সেতারা মেয়ের মাথার নিজের বুকের সাথে চেপে ধরে বলে, তুই ভাবিস না মা, যা বলো তোর মামা বলবে, কথা দে আমাকে পদ্ম। পদ্ম হতাশ হয়ে শুধু বলল, মা। সেতারা করুণ মুখে তার দিকে তাকিয়ে আছে। পদ্ম কোনো কথা না বলে মাথা নিচু করেই দাঁড়িয়ে থাকলো। সেতারা একটু হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুই অনেক সুখী হবি মা, দেখিস। তোর মা যে কষ্ট তার স্বামীর কাছ থেকে পেয়েছে, তোদের দুই বোনকে তা পেতে হবে না। আমি মা হয়ে তোদের জন্য মন খুলে দোয়া করলাম। পদ্ম সলসল চোখে মায়ের দিকে তাকিয়ে থাকলো। পদ্মকে সাজাচ্ছে কুহু আর মাহি। পুষ্প মাকে সাহায্য করছে খাবার দাবার টেবিলে সাজাতে। নিবিড়কে মোজাম্মেল দোকানে পাঠিয়েছে এলাকার বিখ্যাত দই আনতে।
দাম সাধারণ দইয়ের চেয়ে বেশ কিছুটা বেশি, কিন্তু মোজাম্মেল এখন এত কিছু ভাবছে না। এত ভালো ঘর, ভালোই বলে মেয়েটাকে পার করতে পারলেই হয়। জোহরার একটা কমলা রঙের জামদানি শাড়ি পরেছে পদ্ম। কুহু গতকালই কলেজ থেকে ফেরার পথে গাঁদা ফুল কিনে এনেছিল। রাতে বোনেরা মিলে ফুল দিয়ে মালা বানিয়েছে। খুব সামান্য কিছু গহনার হাত ভর্তি কমলা কাছের ছুরি, আর তেমন কিছু সাজানোর দরকার হলো না পদ্মকে। এতটুকুতেই পদ্মের রূপ যেন ঢিকরে বেরোচ্ছিল। এমনিতে পদ্মের কাঁচা হলুদের মতো গায়ের রং, কমলা শাড়িতে যেন ফুটেছে রংটা। পদ্মের দিকে তাকিয়ে কুহু আর মাহি অবাক হয়ে বলে, বড় আপা, তোমাকে একটা পরীর মতো লাগছে। পদ্ম হেসে দেয়, তুই বুঝি পরী দেখছিস? পরী দেখিনি আপা, পরী নিশ্চয়ই তোমার মতোই দেখতে হবে। কুহু মাহির দিকে তাকিয়ে বলে, তুই আর নজর দিস না তো, জানিস তো নিজের লোকের নজর বেশি লাগে। মাহি তবুও অবাক হয়ে পদ্মকে দেখতে থাকে। পাত্রপক্ষের লোকেরা সন্ধ্যার কিছুক্ষণ পরে আসলো। ছেলের মা, বাবা, চাচা চাচি, দুই বোন, তাদের স্বামী আর ছেলে নিজে। সবাইকে দেখে বেশ ভদ্রলোকই মনে হলো মোজাম্মেলের। তাদের ভাঙাচোরা বাড়িতে এসব দিব্যি আরামে বসে আছে তারা। হাস্যোজ্জ্বল মুখে কথা বলছে মোজাম্মেলের সাথে। তবে মোজাম্মেলের মনটা একটু খারাপ হয়ে গেল। ছবিতে ছেলেকে যতটা কম বয়সী আর সুদর্শন মনে হয়েছিল, বাস্তবে একেবারে তা নয়, বেশ বয়স্ক মনে হচ্ছে। প্রায় 35 তো হবেই বয়স। তার ফুলের মতো সুন্দর বাগ্নির পাশে তো একেবারেই মানাবে না। তার কি আরেকটু ভাবা উচিত? তবে ছেলের ব্যবহার আর নম্রতা অবশ্য দেখার মতো। এখন পর্যন্ত একবারও মাথা উঁচু করেনি। মোজাম্মেলকে সালাম দিয়ে চুপ করে আছে। সবাই বলেছে সে চুপ করে শুনছে। মোজাম্মেল মনে মনে দীর্ঘশ্বাস ছাড়ে। তার বোনের স্বামীর মতো সুদর্শন হলে কি ভালো হতো? ওরকম একটা বাজার লোক যদি পদ্মের কপালে জুটতো তাহলে তো কি করতো? তবুও সে পদ্মের ইচ্ছেকে মূল্য দিবে। পদ্ম যদি এখানে বিয়ে করতে না চায়, সে বিয়ে দিবে না। পাত্রপক্ষ সবার সামনে মাথা নিচু করে চুপ করে বসে আছে পদ্ম, ঠিক যেন পদ্ম ফুলের মতোই ফুটে আছে। পদ্মের দুই পাশে সেতারা আর জোহরা। সেতারার মনটা খুশিতে ভরে গেছে। অনেক মিষ্টি এনেছে ওরা, দেখেই বোঝা যাচ্ছে মন কত বড় ওদের। পদ্মকে এখনো কোনো অবান্তর প্রশ্ন করেনি। হেঁটে দেখাও, চুল খুলে দেখাও, এমন কোনো আবদারও করেনি। খুশিতে সেতারার চোখে পানি চলে আসছে বারবার। সত্যি যদি এই ঘরে মেয়ের বিয়ে হয়, তাহলে মেয়েটা অনেক সুখী হবে। যদিও আরিফ মানে পাত্রের বয়সটা একটু বেশি বলে মনে হচ্ছে, তাতে কি? স্বামীর বয়স যত বেশি হবে তত ভালো, বউয়ের কথা শুনবে। সবার মুখ দেখে মনে হচ্ছে পদ্মকে তারা পছন্দ করেছে, বিশেষ করে পাত্রের মা। সে তো বারবার পদ্মকে হাসি মুখে অনেক কিছু বলে যাচ্ছে। ছেলের বাবা ছেলের দিকে তাকিয়ে বলল, আরিফ বাবা, আর লজ্জা পেও না, দেখে নাও তোমার হবু বউকে। আমাদের তো মেয়ে খুব পছন্দ হয়েছে, আবার তোমার পছন্দ হলে পাকা কথা বলবো। কি বলো তোমরা? এই বলে বাকিদের দিকে তাকালো। ছেলের মা পদ্মের কাছে এসে বসে তার হাত দুটো মুঠের মধ্যে পড়ে বলল, আমার তো মন চাচ্ছে এখনই আমার বৌমাকে বউ করে বাড়ি নিয়ে যাই। এত সুন্দর বৌমাকে বুঝি ফেলে রাখতে মন চাই? কি কাকলি, তুমি কি বলো? কাকলি ছেলে শাসি, সেও খুবই ভালো মানুষ। মিষ্টি করে হেসে বলল, তা তো বটেই বড় ভাবি। বৌমার নামও যেমন পদ্ম, দেখতেও পদ্ম ফুলের মতো স্নিগ্ধ সুন্দর। আমার তো ভারী পছন্দ হয়েছে। ছেলের দুলাভাইরা বেশ মজা করছে তাদের একমাত্র শালাবাবুকে নিয়ে। এই যে শালাবাবু, আরিফ হোসেন, বউকে দেখে নিন। পরে একেবারে বাসর ঘরে দেখে যদি পছন্দ না হয় আমাদের দোষ দিতে পারবেন না। আরিফের বড় বোন একটু রাগ করে বলল, তুমি থামো তো, এমন সুন্দর মেয়ে পছন্দ না হয়ে যাবে কোথায়? এরপর আরিফের দিকে তাকিয়ে ওর বড় বোন বলল, তুই যদি ওর সাথে আলাদা কথা বলতে চাস বলতে পারিস। নিজেদের মধ্যে বিয়ের আগে আলাপচারিতা হওয়া ভালো। দুজনের যদি অন্য জনকে নিয়ে কোনো কিছু জানার থাকে জেনে নেই। কী গো পদ্ম, তোমার কোনো আপত্তি আছে? পদ্ম কেমন ঘোরের মধ্যে লাগছে। সে ভাবতেই পারেনি সব কিছু এত তাড়াতাড়ি ঠিকঠাক হবে। কারণ এই প্রথমবারের মতো সে পাত্রপক্ষের সামনে বসেছে। এই বিষয়ে তার কোনো অভিজ্ঞতা নেই। কী গো, আপত্তি থাকলে বরং থাক, দরকার নেই। পদ্ম মৃদুস্বরে বলল, আপত্তি নেই। সবাই সন্তুষ্ট হলো পদ্মের কথায়। কুহু একটু জাজালো গলায় পুষ্পকে বলল, ছেলেটাকে দেখেছিস পুষ্প? আমার তো একটু পছন্দ হয়নি। কুহু, মাহি আর পুষ্প ড্রয়িং রুমের বাইরে দাঁড়িয়ে পর্দার পাক দিয়ে দেখছিল সবাইকে। পুষ্প একটু বিরক্ত হয়ে বলল, আসতে বল কুহু, ওরা শুনে ফেলবে তো। কুহু ঠোঁট উল্টিয়ে বলল, শুনলে শুনুক, যা সত্যি তাই বলেছি। আমাদের পরীর মতো বোনটার পাশে ওই লোকটাকে কোনো দিনও মানাবে না। আমি কোনোভাবে ওই বেটাকে দুলাভাই বলে মানতে পারবো না। মাহি মুখ বেংসি দিয়ে বলল, তোর মানা না মানায় কি আসা যায় বলতো? মাহি, বড্ড বেয়াদব হয়ে গেছিস কিন্তু তুই। পুষ্প দুইজনকেই থামিয়ে দিয়ে বলল, কি শুরু করেছিস তোরা? থামবি? আমাদের পছন্দ হওয়া না হওয়াতে কি আসে যায়? এখানে বড়রা আছে, ওরা যা ভালো মনে করবে তাই নেবে। আর আফা তো আছেই, তার কাছে যদি ভালো না লাগে তাহলে এমনিতেও বিয়েটা হবে না। মামা কখনোই আফার বিরুদ্ধে গিয়ে আফাকে বিয়ে দিবে না।
আর যদি আপা পছন্দ করেও ফেলে তাহলে অসুবিধা কোথায়? আপা সুখে থাকলেই তো হবে। তবুও কুহু মানতে পারে না, রাগে গজগজ করতে থাকে এক জায়গায় ঠায় দাঁড়িয়ে। আরিফকে নিয়ে পদ্ম এসেছে পদ্মের ঘরে। ঘরটা ছোট হলেও পদ্ম খুব সুন্দর করে ঘরটা সাজিয়ে রাখে। একটা খাট, ড্রেসিং টেবিল, একটা আলমারি আর স্কুলের খাতা দেখার জন্য একটা টেবিল চেয়ার, ব্যাস। আর তেমন কিছু নেই ওর ঘরে, তবু পুরো গড়জোড়া একটা প্রশান্তির ছাপ। আরিফ কিছুক্ষণ চুপ করে থাকে, সে বুঝতে পারছে না কি বলবে। পদ্ম চুপ করে কোণায় দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ পর আরিফ মৃদুস্বরে বলল, এটা বুঝি আপনার ঘর? পদ্ম ছোট করে উত্তর দেয়, হ্যাঁ। খুব সুন্দর করে গোছানো। আপনি গুছিয়ে রেখেছেন? জি, আমি নিজের কাজ নিজেই করতে পছন্দ করি। আমার বিয়েটা হয় খুব ভালো হবে। আমি খুব অগোছালো, আপনি আমাকে গুছিয়ে রাখবেন। কথাটা বলে আরিফ চোখ বন্ধ করে ফেলে। মনে মনে বলে, দূর, কী যে বলে ফেললাম। মেয়েটার নিশ্চয়ই আমাকে নিয়ে যা তা ভাববে এখন। পদ্ম অবাক হয় আরিফের কাণ্ড দেখে। পুরুষ মানুষ এত লাজুক হয়ে ওর জানা ছিল না। হঠাৎ করে পদ্মের মনটা ভালো হতে থাকে। একটু আগেও লোকটাকে ওর ভালো লাগছিল না। লোকটার বয়স বেশি আর দেখতেও তেমন ভালো নয়। অবাক হয়ে পদ্মের খেয়াল করে হঠাৎ করে লোকটাকে তার ভালো লাগতে শুরু করছে। আমাকে ক্ষমা করবেন মিস পদ্ম। কেন বলুন তো? হঠাৎ করে কী যে বলে ফেললাম। আরিফের কথা শুনে ফিক করে হেসে দেয় পদ্ম। হঠাৎই সেদিকে তাকিয়ে দমটা বন্ধ হয়ে আসে আরিফের। সত্যি যদি এই মেয়েটার সাথে তার বিয়ে হয়, সারা জীবন সে মেয়েটার হাসির দিকে তাকিয়েই পার করে দিতে পারবে। মোজাম্মেল বারবার করে ওনাদের খাবার দেওয়ার জন্য জোরাজুরি করছে। সে তারা অনেক কষ্ট করে অনেক কিছুর আয়োজন করেছে। ছেলের বাবা হাসতে হাসতে মোজাম্মেলকে বলল, খাওয়া দাওয়া অনেক হবে ভাইজান। সম্বন্ধ যখন এখানে পাকা করব ঠিক করেছি, খাওয়া দাওয়া তো অনেক হবে। মোজাম্মেল খুশি হয়। ওদের ব্যবহার অনেক বেশি ভালো লেগেছে। ছেলে চেহারা দিয়ে কী আসে যায়, মাসে লাখ লাখ টাকা ইনকাম করে, স্বভাব চরিত্র দেখে মনে হচ্ছে ভালো। আর জোহরার খালাতো বোন বলেছে ছেলের অন্য কোনো রকম চারিত্রিক সমস্যা নেই। তার আপন ননদের ছেলে, সে তো চিনবেই। সে গ্যারান্টি দিয়ে বলেছে ছেলে এক নাম্বার। ছেলের মা মিষ্টি করে হেসে বলল, আমরা তো আমাদের বৌমাকে রানী বানিয়েই নিয়ে যাব, গা ভর্তি গহনা, দামি শাড়ি সব দিয়েই। আর আমাদের বাড়িতেও সে রানী হয়েই থাকবে। বাসায় কাজের লোক আছে অনেক, কোনো কাজই করতে হবে না বলতে গেলে আমাদের বৌমাকে। তাই আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। সে তার মনটা আনন্দে ভরে যায়। এত সুখ বুঝি তার মেয়ের কপালে আছে। এবার ভালোই ভালোই বিয়েটা হয়ে গেলেই হয়। হঠাৎই ছেলের বাবা মোজাম্মেলকে বলল, ভাইজান, আপনার সাথে একান্ত কিছু কথা আছে। মোজাম্মেলের একটু খটকা লাগে আসমকে এমন কথা শোনে। সে জোহরা সেতারার দিকে তাকায়। তারাও বেশ অবাক হয়ে আছে, বুঝতে পারছে না একান্তে আবার ছেলের বাবার কী কথা। তাও মোজাম্মেল কিছু বুঝতে দেয় না, মুখে একটা হাসি টেনে বলে, জি চলুন, বাহিরের বারান্দায় গিয়ে বসা যাক তাহলে। চলুন চলুন, সব কথা তো মহিলাদের সামনে বলা যায় না, কি বলেন? এই বলে হু হু করে একচোট হেসে নেয় ছেলের বাবা। মোজাম্মেল মুখ জোর করে হাসি টেনে রাখে। পদ্ম এখনও চুপ করে আছে। আরে বুঝতে পারে না কোন দিক দিয়ে কথা বলে পদ্মের কাছ থেকে উত্তর পাওয়া যাবে। আপনি তো শিক্ষিকা, তাই না? পদ্মের চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে। জি। শিক্ষিকারা বুঝি এত চুপচাপ হয়? আমি তো না হয় ব্যবসায়ী মানুষ, ব্যস্ততার জন্য কথা বলার সময় পাই না। কিন্তু আপনার তো ছাত্রছাত্রীদের নিয়েই থাকতে হয়, আপনি এত চুপচাপ কেন? ইয়ে মানে, আমি ছোট থেকেই এমন। পদ্ম উসখুস করছে আরিফকে বিয়ের পরেও সে চাকরি করতে চায় এটা বলার জন্য, কিন্তু কোনোভাবেই বলতে পারছে না। পাশে আবার রাগ করে যদি, আবার মায়ের সামনে নালিশ করে দিলে তো খুব মা বকবে। মিস পদ্ম, অনেকক্ষণ যাবৎ খেয়াল করছে আপনি কিছু একটা বলার চেষ্টা করছেন, কিন্তু বলতে পারছেন না। না মানে, দেখুন, আমাদের যদি একসাথে থাকতেই হয়, কপালে যদি তা লেখা থাকে, তাহলে প্রথমে নিজেদের মধ্যে এই দেওয়ালটা ভাঙতে হবে। আমি জানি প্রথম দিনে জিনিসটা কঠিন, তবে আস্তে আস্তে অভ্যাস তো করতে হবে। আপনাকে বিয়ে করা মানে আপনার সকল অভিযোগ আবদার আমাকে শুনতে হবে। তাই এত কিছু না ভেবে কী বলতে চান বলুন। পদ্ম অবাক হয়ে আরিফকে দেখে। লোকটাকে এখন এত সুদর্শন লাগছে কেন? মনে হচ্ছে সারাটা জীবন এই লোকের সাথে কাটিয়ে দিলে আর কিছুই লাগবে না তার। এতক্ষণ যাকে এত লাজুক মনে হয়েছিল, সেই মানুষটা এত সুন্দর করে কথা বলতে জানে। হঠাৎ চোখে পানি চলে আসে পদ্মের। পদ্মকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আরিফ একটু ব্যাবাচাকা খেয়ে যায়। কিছু কি ভুল বলে ফেললো সে? আমার কথা কি কিছু মনে করেছেন মিস পদ্ম? তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে পদ্মের মিষ্টি হাসিতে হঠাৎ থেমে যায় আরিফ। মেয়েটা কি বুঝে ফেলেছে তার হাসিতে সে পাগল হয়ে যাচ্ছে? এজন্য সে বারবার হেসে তাকে কষ্ট দিচ্ছে। হাসছেন যে? কিছু মনে করিনি আরিফ সাহেব, তাও আপনি এমন করছেন তাই হাসি পেল। আরিফ একটু লজ্জা পেয়ে যায়। আসলে আপনি ঠিকই ধরেছেন আরিফ সাহেব, আমি আপনাকে কিছু কথা বলতে চাই। জি বলুন না। আসলে আমি বিয়ের পরও চাকরিটা চালিয়ে যেতে চাই, একটু ইতস্ত করে বলল পদ্ম।
আরিফ পদ্মর কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকে। পদ্ম তাকিয়ে দেখে আরিফ এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। পদ্ম ভয় পেয়ে যায়, তার বুকটা ধক করে ওঠে। তাহলে কি উনি রাজি হবে না? বিয়েটা কি ভেঙে যাবে? মামা মামি কি কষ্ট পাবে? আচমকাই পদ্মকে অবাক করে দেয় আরিফ। হাসছেন যে আরিফ সাহেব? আপনাদের বুঝে চাকরি করা মেয়ে পছন্দ নয়? কি বলবো বলুন, আপনার কথা শুনে মনে হচ্ছে আমরা এখনও সেই পুরনো যুগে বাস করছি। আপনি একজন শিক্ষিত মেয়ে, আপনি যদি চান চাকরি করতেই পারবেন, এতে আমাদের কি আপত্তি থাকতে পারে বলুন? আনন্দে দুই চোখের পাতা যেন ভার হয়ে আসে পদ্মের। মনে হচ্ছে বুকের উপর থেকে একটা পাথর নেমে গেল। সে সিদ্ধান্ত নিয়ে ফেললো সব কিছু যদি ঠিক থাকে তাহলে আরিফকেই সে বিয়ে করবে। বলুন ভাইজান, কী জন্য ডেকেছেন আমাকে? দেখুন, মেয়ে আমাদের খুবই পছন্দ হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব আমরা একটা দিন ফেলবো বিয়ের। সব যদি ঠিক থাকে হতে পারে আগামী সপ্তাহতেই হতে পারে। আমাদের বাড়ির লোকেরও তেমন ইচ্ছে। এখন যদি পদ্মমা রাজি থাকে তাহলে আজকের দিনটা পাকা করব। মোজাম্মেলের চোখে পানি চলে আসে। শুক্রিয়া ভাইজান, কিন্তু ছেলের বাবা একটু গম্ভীর হয়ে যায় হঠাৎ। দাড়িতে হাত বুলাতে থাকে। সবই ঠিক আছে ভাইজান, কিন্তু একটা সমস্যা যে হয়েছে। মোজাম্মেলের মুখটা কালো হয়ে যায়। কী সমস্যা ভাইজান? দেখুন, মেয়ে যদি আপনার হতো তাহলে কোনো সমস্যাই হতো না। মেয়ে তো আপনার নয়। আমি কি বুঝতে পেরেছি আপনি কি বলতে চাচ্ছি? মোজাম্মেলের হঠাৎ গলা শুকিয়ে আসে। আমতা আমতা করে বলে, কি বলেন ভাইজান? ওদের আমি সবসময় আমার সন্তানের মতোই। মোজাম্মেলকে থামিয়ে দিয়ে ছেলের বাবা বলে, দেখুন, সন্তান আর সন্তানের মতো তো আর এক নয় বলুন। না না, আপনি দুশ্চিন্তা করবেন না। মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে। ছেলের বিয়ে আমরা এখানেই দিব। কিন্তু আমাদের তো সমাজ নিয়ে বসবাস, বুঝিনি তো। আমরা কিছু না বললেও সমাজে তো চুপ থাকবে না, তাই না? মোজাম্মেল গামতে থাকে। তার কথা আটকে যায় মুখে। তেমন কিছু না ভাইজান, আমার ছেলে অনেক দিন ধরে ভাবছে একটা গাড়ি কিনবে। বাড়িতে একটা গাড়ি আছে, কিন্তু সেটা সবসময় ও পায় না। বুঝিনি তো, যৌথ পরিবারে আমরা। কেউ কখন গাড়িটা নিয়ে যায় ঠিক নেই। তাই বলছিলাম কি, বেশি কিছু না, গাড়িটা আপনাকে দিতে হবে। মোজাম্মেলের মনে হচ্ছে পায়ের তলা থেকে মাটি সরে যাবে। তার সামান্য রোজগারে এতগুলো মানুষের সংসার চলে। ব্যাংকে জমানো টাকা বলতে তেমন কিছুই নেই। এর মধ্যে গাড়ি কেনার টাকা সে কোথায় পাবে? মোজাম্মেল হতবাক হয়ে বলল, এ আপনি কী বললেন ভাইজান? আপনারা তো সবই জানেন আমার স্বল্প আয়। এতগুলো মানুষের সংসারে ছোট কোনো বিলাসিতা করারও আমরা সুযোগ পাই না। এখন আমি কিভাবে গাড়ি দিব আপনাদের? ছেলের বাবা কিছুটা গম্ভীর হয়ে বলেন, কেন, আপনি কি ভেবেছিলেন মেয়েকে এক কাপড়েই পার করবেন? মেয়ে মামা বাড়ির মানুষ, বাবা আছে না নেই তার কোনো ঠিক নেই। কিন্তু আপনারা তো বলেছিলেন আপনাদের কোনো দাবি দেওয়া নেই। ছেলের বাবা একটা কৌতুকপূর্ণ হাসি দিয়েই বলল, আপনি তো আচ্ছা বোকা মানুষ ভাইজান। কীভাবে ভাবলেন বাগ্নিকে এত বড় ঘরে এমনিতে বিয়ে দিয়ে দিবেন? অন্য কোনো জায়গা হলে আরও বেশি কিছু দাবি করবে। এমন অন্যের ঘরে মানুষ হওয়া মেয়েদের আমরা তো কমই চাইলাম। মোজাম্মেলের মুখটা শুকিয়ে আসে। সে মনে মনে সিদ্ধান্ত নেয় এ বাড়িতে সে মেয়ে বিয়ে দিবে না। এমন না যে পদ্ম তার বোনের মেয়ে বলে সে এমন সিদ্ধান্ত নিল। নিজের মেয়ে হলেও সে কখনোই এই পরিবারে মেয়ে বিয়ে দিত না। এটা তো এক প্রকার অন্যায়। তারা যদিও বলেছে তাদের কোনো দাবি দেওয়া নেই, কিন্তু মোজাম্মেলকে একেবারে খালি হাতে পাঠাতো মেয়েকে? গ্রামের এক ফালে জায়গা বিক্রি করে হলেও এক সেট ফার্নিচার, মেয়েকে কিছু গহনা, ছেলেকে সোনার কিছু একটা দিত সে। কিন্তু এই মুহূর্তে গাড়ি কীভাবে সে দিবে? মোজাম্মেল নিচু স্বরে বলে, ভাই চলেন ভিতরে যাই, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। ছেলের বাবা কিছুটা ব্যঙ্গ করে বলল, গাড়ি না দিতে পারলে কিন্তু এই বিয়ে হবে না। নেহাত আমার ছেলেটা মেয়ের ছবি দেখে জোরাজুরি করলো। না হলে কত ধনীর মেয়ের বাবারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আমাদের ঘরে মেয়ে পাঠানোর জন্য। তারা আরও অনেক কিছুই দিতে রাজি আমাদের। সেখানে আমি তো বেশি কিছু চাইনি। মোজাম্মেল কিছু বলল না। অদ্ভুত দৃষ্টিতে শুধু তাকিয়ে থাকলো ভালো মানুষের মুখোশ পড়া লোকটার দিকে। ছেলের বাবাকে নিয়ে বসার ঘরে ফিরে এসেছে মোজাম্মেল। তার চোখ মুখ অন্ধকার, তাও সবার সামনে জোর করে মুখে একটা হাসি ফুটিয়ে রেখেছে সে। কিন্তু মোজাম্মেলের সেই কৃত্রিম হাসি আর কেউ বুঝতে না পারলেও তার বোন সেতারা ঠিকই বুঝতে পারছে ভাইয়ের কোনো একটা সমস্যা হয়েছে। অজানা আশঙ্কায় বুকটা ধক করে ওঠে তার। এদিকে পদ্ম আরিফকে নিয়ে ফিরে এসেছে। তার চোখ মুখ বলে দিচ্ছে সে আরিফকে কতটা পছন্দ করেছে। লাল হয়ে গেছে ফর্সা গাল। আরিফকে দেখে মনে হচ্ছে সে বুঝি এখনই বিয়ে করতে পারলে বাসে। তাদের মুখ দেখে সবাই যা বোঝার বুঝে গেছে। সেতারা খুশি হয়ে গিয়েও পারছে না। বারবার মনের মধ্যে কুড়াইছে তার, ভাইয়ের মুখটা এমন মলিন হয়ে গেল কেন? কি এমন বলেছে ছেলের বাবা? সেতারা টেনে ভাইকে ভিতরের ঘরে নিয়ে গেল। মোজাম্মেল জোর করে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। কিরে আপা, সবাই ওখানে অপেক্ষা করছে, তুমি আমাকে এখানে টেনে আনলে কেন? তোর সাথে আমার কথা আছে, সবাই চলে যাক, পরে নিরিবিলি কথা বলি আমরা। না, এখনই বলতে হবে। মোজাম্মেল একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। আচ্ছা বলো, কি বলবে?
ছেলের বাবা তোকে আলাদা ডেকে কি বলল? মোজাম্মেল চুপ করে আছে, কিছু বলে না। কি হলো, চুপ করে আছিস কেন? কি বললো উনি তোকে? কিছু দাবি করেছে আমাদের কাছে। আরে না, কি দাবি করবে? ওনারা অনেক ভালো মানুষ। সেতারা ভাইয়ের চোখের দিকে তাকিয়ে থাকে। ছোট থেকে তার ভাই মিথ্যে কথা বললে সে ধরে ফেলতে পারত। এখনও সে বুঝতে পারছে তার ভাই তাকে মিথ্যে কথা বলছে। নিশ্চয়ই বড় কিছু চেয়েছে উনি। সেতারা খাটের উপর বসে পড়ল। কি ব্যাপার আপা, বসে পড়লে কেন? রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, ওনারা তো খেয়ে বাড়িতে ফিরবেন আবার। রাত তো কম হলো না? সেতারা মুখটা গোমড়া করে বসে থাকে। কি হলো কি আপা, উঠবে না তুমি? আমি এখানে মেয়ে বিয়ে দিব না। মোজাম্মেল কিছুটা অবাক হয়ে বলল, এসব কি কথা আপা? আগে মেয়ের মতামতটা তো শোনো। ওর যদি পছন্দ হয় তাহলে আমরা আপত্তি কেন করব বলো? মোজাম্মেল এখনই নিজের কোনো সিদ্ধান্ত জানাতে চায় না। সে ভেবেছিল বসার ঘরে এসে এসে সবাইকে জানিয়ে দিবে যে তারা আর একটু ভেবে দেখার সময় চাই। কিন্তু পদ্মের চোখে মুখে যে উচ্ছ্বাসটা সে খেয়াল করেছে, এরপর সে চাইলেও কিছু বলতে পারেনি। এখন সব কিছু নির্ভর করছে পদ্মের উপর। সে যদি এখানে বিয়ে করতে রাজি থাকে তাহলে তার মনটা সে ভেঙে দিতে পারবে না। এমনিতেই ছোট থেকে অনেক কষ্ট পেয়ে বড় হয়েছে ছেলে মেয়েগুলো। বাবা থেকেও না থাকার এত কষ্ট, এতগুলো বছর বয়ে নিয়ে বেরিয়েছে ওরা। আর কোনো কষ্ট মামা হয়ে সে ওদের দিতে পারবে না। পদ্ম যা সিদ্ধান্ত নেওয়ার নিক, আমি এখানে মেয়ে বিয়ে দিব না। যারা বিয়ের আগে নিজের থেকে জিনিসপত্র চায় এমন জায়গায় কোনো দিনও মেয়েকে পাঠাবো না আমি। মেয়ের বাপ নেই, মামা বাড়ি থেকে মানুষ দেওয়ার মতো কিছুই নেই আমাদের মেয়েটা ছাড়া। এসব কিছু মেনে যদি কেউ বিয়ে করতে আসে তাহলে মেয়েকে বিয়ে দিব, না হলে মেয়ে সারা জীবন কুমারীই থাকবে। মোজাম্মেল আবারও জোর করে হেসে বলে, আপা তুমি না বড্ড ছেলে মানুষ জানো তো। আমি কি একবারও বলেছি তারা আমাদের কাছে কিছু চায়? তুমি নিজে থেকে এত কিছু ভেবে বসে আছো? সে তারা ব্রৌকুসকে ভাইয়ের দিকে তাকিয়ে বলল, তাহলে ছেলের বাবার সাথে কথা বলে আসার পর তোর মুখটা এমন অন্ধকার লাগছিল কেন? কি কথা হয়েছে তোর সাথে তার? একটু আগেও তো বেশ হাসি খুশি লাগছিল তোকে। মোজাম্মেল হেসে দিয়ে বলে, ও কিছু না পা, একটু মাথা ধরেছে আর কি। তুমি এসো তো, ওদের খাবারের আয়োজন করো। সে তারা তবুও মন থেকে খুশি হতে যেন পারছে না। তার মনে হচ্ছে কিছু একটা ব্যাপার তো আছেই। জোর করে সেতারা সবার খাবারের ব্যবস্থা করতে গেল। এদিকে জোহরা, পুষ্প, কুহু মাহি পদ্মকে অন্য ঘরে টেনে এনে চারপাশ থেকে ঘিরে ধরে রেখেছে। জোহরা পদ্মকে খোসা দিয়ে বলল, কি গো পদ্মরানী, মুখ থেকে যেন হাসি পুরাচ্ছেই না। তা কি কথা হলো হবু বরের সাথে? পদ্ম অসহায় বোধ করে। এমন লজ্জা সে কোনো দিনও পায়নি। মনে হচ্ছে দৌড়ে গিয়ে নিজের ঘরে দরজা আটকে বসে থাকে। কুহু মুখ শক্ত করেই বলল, আপা আর কি বলবে? আমি নিশ্চিত আপার পছন্দ হয়নি লোকটাকে। অমন একটা হ্যাতকা লোককে কি পছন্দ করে? জোহরার চোখ রাঙিয়ে মেয়ের দিকে তাকায়। পদ্মের মনটা খারাপ হয়ে যায় কুহুর কথা শুনে। তার লজ্জায় রাঙা মুখটা হঠাৎই মলিন হয়ে যায়। পুষ্প একটু বিরক্ত হয়ে বলে, আহ কুহু, থাম তো, আপার কথা শুনতে দে। জোহরা সবাইকে ধমক দিয়ে বলল, বাচ্চা কাচ্চা সব বাহিরে যা, আমি পদ্মের সাথে একা কথা বলবো। ওরা যায় না, কথা শোনার জন্য অস্থির হয়ে অপেক্ষা করে। জোহরা সবাইকে জোর করে বের করে দিয়ে ঘরের দরজা আটকে দেয়। পদ্মের মুখটা উঁচু করে ধরে বলে, আমাকে বলতো কী কথা হয়েছে? তো ছেলেকে পছন্দ হয়েছে তো? পদ্ম মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে থাকে। কি হলো বল? পদ্ম আস্তে করে বলল, মামি, কুহু যা বলল তাই কি সত্যি? জোহরা পদ্মের হাত মুঠোর মধ্যে ধরে বলল, তোর কাছে আরিফকে কেমন লেগেছে সেটা বল। কুহু এখনও ছোট, ভালো মন্দর কিছুই বোঝে না। রূপবান চরিত্রের ছেলের থেকে রূপহীন চরিত্রবান ছেলে হাজার গুণে ভালো। আর সংসার করবি তুই? কুহুর কথা কেন ধরছিস তুই? মামি, আমার ওনাকে ভালো লেগেছে। এইটুকু বলে পদ্ম চোখ বন্ধ করে ফেলে। মামির সামনে কি ভীষণ লজ্জা করছে তার। জোহরার চোখ মুখ আলোয় ঝলমল করে ওঠে। পদ্মকে টেনে বুকে চেপে ধরে। পদ্মর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আমারও কেন জানি ছেলেটাকে ভালোই লেগেছে। মনে হচ্ছিল খুব সহজ সরল একটা ছেলে। আমার মন বলছিল তোর ওকে ভালো লাগবেই। তাছাড়া আমার বোন বলেছে ওই এলাকায় যদি একটা ভালো ছেলে থাকে তাহলে সেটা হলো আরিফ। তুই ঠিক সিদ্ধান্ত নিয়েছিস পদ্ম। পদ্ম মামির বুকে মাথা ঠেকিয়ে নখ খুঁড়তে থাকে। খাওয়া দাওয়া শেষে সবাই চলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। আরিফ বারবার ভিতরের ঘরের দিকে উকি দিচ্ছে পদ্মকে এক নজর দেখার জন্য। সে যে মেয়েটা ভিতরে গেছে আর একবার ওই দিকে আসেনি সে। এমন লজ্জাবতী না মেয়েটা। আরিফের দুলাভাইরা তাকে নিয়ে হাসাহাসি করেই যাচ্ছে। ছেলের মা শাশি জোহরা সেতারার সাথে কথা বলছে। শুধু হাসি নেই মোজাম্মেলের মুখে। সে শুধু জোর করে হাসি ধরে রাখার চেষ্টা করছে মুখে, কিন্তু গাড়ির কথা ভাবলেই তার শরীরটা কেমন খারাপ লাগতে লাগে। সেতারা নজর তার ভাইয়ের দিকে। সে স্পষ্ট বুঝতে পারছে কোনো একটা সমস্যা তো হয়েছেই, যা তার ভাই তাদেরকে বলছে না। তো ভাইজান, মেয়ে তো আমাদের সবার খুব পছন্দ হয়েছে। আমরা মেয়েকে যত তাড়াতাড়ি সম্ভব বউ করে আমাদের বাড়িতে নিয়ে যেতে চাই।
আপনারা কি বলেন? ছেলের বাবা রহস্যজনক চোখে মোজাম্মেলের দিকে তাকিয়ে থাকে। মোজাম্মেল ম্লান হেসে বলে, আলহামদুলিল্লাহ, এটা তো খুব ভালো কথা। বেশ বেশ, আপনারা তাহলে নিজেরা নিজেদের মধ্যে কথাবার্তা বলুন। আপনাদের কোন তারিখে বিয়ে হলে সুবিধা হয় আমাদেরকে জানিয়ে দেবেন একটা ফোন করে। আমরা এরপর আমাদের প্রস্তুতি শুরু করব। কত কেনাকাটা রয়েছে, আবার অনেক মানুষকে জানানোর বিষয়ও আছে। বুঝিনি তো, আমাদের এত বড় পরিবার, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী মিলিয়ে অনেক মানুষ। মোজাম্মেল ক্ষীণস্বরে বলল, জি তা তো অবশ্যই। আজ বরং আমরা আসি তাহলে। আশা করছি খুব তাড়াতাড়ি আপনাদের কাছ থেকে ফোন পাবো আমরা। শেষ কথাটা কিছুটা জোর দিয়ে বলল ছেলের বাবা মোজাম্মেলের দিকে তাকিয়ে। মোজাম্মেল কিছুই বলল না, স্মিত হেসে মাথা নাড়ালো শুধুমাত্র। পদ্মকে তার মামা তার ঘরে ডেকে এনেছেন। সে একান্তে তার ভাগ্নির সাথে কথা বলতে চায়, আর কেউ নেই সেখানে। পদ্ম মাথা নিচু করে খাটের এক কোণে দাঁড়িয়ে আছে। মোজাম্মেল অদ্ভুত চোখে পদ্মকে দেখছে। কি সুন্দর দেখাচ্ছে তার ছোট্ট সেই পদ্ম মামনিকে। বাড়িতে আরও 3টি মেয়ে আছে, তবুও পদ্মকেই যেন সে সবার চেয়ে বেশি ভালোবাসে। পদ্মের মাঝে সে নিজের মাকে দেখতে পায়। পদ্ম, পদ্ম অস্পষ্ট স্বরে জবাব দেয়, জি মামা। এদিকে আয় না মা, আমার পাশে এসে একটু বস। পদ্ম দৃঢ়ভাবে এসে মামার পাশে এসে বসে। মোজাম্মেল পদ্মের মাথায় হাত রেখে বলল, দেখ পদ্মমা, তোরা 3 ভাই বোনকে আমি কখনো কুহু আর মাহির থেকে আলাদা কেউ ভাবিনি। কোনো সময় যেন তোরা তোদের বাবার কষ্ট বুঝতে না পারিস সে চেষ্টা করে গিয়েছি আমি সারা জীবন। কতটুকু সফল হয়েছি আমি জানি না। যদি আমার কোনো ভুল কোনো দিন হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিস মা। এই বলে মোজাম্মেল হাউমাউ করে কেঁদে ওঠে। পদ্ম হতবিহ্বল হয়ে যায় মামার কান্না দেখে। সে কোনোদিনও মামাকে এভাবে কাঁদতে দেখেনি। আজ হঠাৎ মামার কী হলো? পদ্ম তার মামার পায়ের কাছে বসে পা দুটো চেপে ধরে। মামা, কি হয়েছে তোমার? এভাবে কেন কথা বলছো তুমি? কেন কাঁদছ? দয়া করে তুমি কেঁদো না মামা, তোমার এই কান্না আমার সহ্য হয় না, আমার ভিতরটা ভেঙে চলে যাচ্ছে। মোজাম্মেল কান্না থামানোর চেষ্টা করে কিন্তু পারে না। পদ্ম মামার পা জড়িয়ে আকুল হয়ে কাঁদতে থাকে। সে যে এই বাড়িতে এসে উঠলাম আমরা বাবার ঘর থেকে, তুমি আর মামি আমাদেরকে কখনো বুঝতেই দাওনি এটা আমাদের বাড়ি না। সবসময় সব কিছু আবদার মিটিয়েছ, ছোট্ট একটা চাকরি করে এতগুলো মানুষের সংসার টেনেছ তুমি, তাও কখনো সামান্যতম বিরক্ত হওনি আমাদের ওপর। তুমি তো আমাদের কাছে সুপারম্যান মামা। তুমি যদি এভাবে কাঁদো তাহলে আমরা কোথায় যাব মামা? মোজাম্মেল পদ্মকে ধরে আবার তার পাশে বসায়। পদ্মের চোখ লাল হয়ে আসে। বোকা মেয়ে, তুই কাঁদছিস কেন? তোমার কান্না দেখে নিজেকে ঠিক রাখতে পারিনি মামা। পাগলি, আমি তো কাঁদছি তুই আমাদের ছেড়ে চলে যাবি তাই। পদ্ম কিছুই বলে না, শুধু ফুফাতে থাকে। পদ্মমা, আমাকে একটা কথা বলতো, তোর আরিফকে পছন্দ হয়েছে তো? পদ্ম মাথা তোলে না, চুপচাপ বসে থাকে। কি হলো বল না মা, সব কিছু তোর উপরেই নির্ভর করছে। তোর যদি আরিফকে ভালো না লাগে আমি তাহলে কারো কথাই শুনবো না, কিন্তু তোর যদি ওকে পছন্দ হয় তাহলে আমি যেভাবে হোক তোর বিয়ে আরিফের সাথেই দিব। পদ্মকে চুপ করে থাকতে দেখে মোজাম্মেল পদ্মের মুখটা উঁচু করেই বলে, আমাকে বলতে সমস্যা হলে তোর মামিকে বল। পদ্ম এবার আস্তে করে বলে, মামা, আমার ওনাকে অনেক ভালো লেগেছে, আমাকে বিয়ে যদি দিতেই চাও ওনার সাথেই দিও। মোজাম্মেলের চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে। সে পদ্মকে বুকের সাথে চেপে ধরে। সে মনে মনে ঠিক করে ফেলে, তার মেয়েটা যখন আরিফকে এতটাই পছন্দ হয়েছে তাহলে সে আর দেরি করবে না। যেভাবেই হোক দাঁড় দেনা করে হলেও সে গাড়ির ব্যবস্থা করবে। আর যে কোনো কষ্ট করে ওদেরকে দিতে সে পারবে না আর কোনো কষ্ট। আরিফ বসে আছে তারা বাবার সামনে। তার বাবা মুখ গম্ভীর করে অন্যদিকে ফিরে বসে আছে। বাড়ি আসার পর থেকে সে কারোর সাথে কোনো কথাই বলেনি। আরিফ বাবার মুখের দিকে তাকিয়ে বলল, বাবা, তোমার কি হয়েছে? তোমার কি পদ্মকে পছন্দ হয়নি? সংসার করবে তুমি, তোমার পছন্দ হলেই তো হবে। আরিফ ব্রুকুসকেই বলল, এটা কেমন কথা হলো বাবা? আর ওখানে তো তুমি ওনাদের সাথে বেশ ভালো করেই সব কিছু ফাইনাল করে আসলে, তাহলে এখন এসব কথার মানে কি? আরিফের বাবা শব্দ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। এত মেয়ে তোমাকে দেখানো হয়েছে, কোথাও তোমার মেয়ে পছন্দ হলো না, শেষ পর্যন্ত কিনা এমন একজনকে তোমার পছন্দ হয়েছে যার কিনা বাবা থেকেও নেই, বাবার কোনো পরিচয় নেই তাদের। মামার বাড়িতে বড় হওয়া মেয়ে, সমাজের কাছে আমাদের একটা মান সম্মান তো আছে নাকি? আমাদের সোসাইটির বড় বড় লোকেরা যখন এসে জিজ্ঞেস করবে মেয়ের বাবা কি করে, আমরা তখন কি বলবো? রূপ দিয়ে সব হয় না আরিফ, এত ছেলে মানুষই যে কেন কেন করো তুমি? আরিফ হতবাক হয়ে বাবার কথা শোনে। এই মানুষটাই ওই বাড়ির সবার সামনে কত মিষ্টি করে কথা বলে সব ঠিকঠাক করলো, এখন বাড়িতে এসে এই কোন রূপ দেখাচ্ছে সে? বাবা, এসব কি বলছো তুমি?
দেখে যা হওয়ার তা তো হয়েই গেছে। সারা জীবন তোমাদের কোনো ইচ্ছেই আমি অপূর্ণ রাখিনি, এটাও রাখবো না। এখানেই তোমার বিয়ে হবে, তবে পরবর্তীতে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটাবার নিজের স্ট্যাটাসের কথা ভাববে। তুমি খান বাড়ির একমাত্র ছেলে, তোমার এমন সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না। আরিফ রাগে মুখ শক্ত করে বলল, তুমি পদ্মের মামাকে একান্তে ডেকে কী বলেছ বাবা? আরিফের বাবা একটু ভড়কে যায়। আমতা আমতা করে বলে, তেমন কিছুই বলিনি আরিফ, হঠাৎ করে এই প্রশ্ন করছো যে? সত্যি কিছু বলনি তাকে? যদি তাই হয় তাহলে সবার মধ্য থেকে উঠে গিয়ে তাকে আলাদা ডেকে নিয়ে কিছু বলার কি প্রয়োজন পড়ল জানতে পারি? আরিফের বাবা চিৎকার করে উঠে বলল, মুখ সামনে কথা বলো আরিফ, ভুলে যেও না তুমি তোমার বাবার সামনে দাঁড়িয়ে আসো। বাবার সামনে দাঁড়িয়ে কোন সাহসে তুমি আমার কাছে কৈফিয়ত চাও? আরিফ শান্ত স্বরেই বলল, আমি কোনো কৈফিয়ত চাইনি বাবা, বুঝতে পারছি না তুমি কেন এত রেগে যাচ্ছ। আরিফের বাবা ছেলের কাছে এসে চোখে চোখ রেখে বলল, সে চেষ্টাও করো না। আর বলে যে এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে আরিফ তার সামনে থেকে চলে যায়। আরিফ কিছুই বুঝে উঠতে পারছে না তার বাবা হঠাৎ কেন এমনটা করছে। সে জোর করে চিন্তাটা মন থেকে সরিয়ে দেয়। তার চোখের সামনে এখন কেবল একজোড়া শান্ত হরিণীর মতো কাজল টানা চোখ আর পাতলা ঠোঁটের মিষ্টি একটা হাসি বাড়ছে। আজ রাতে পদ্মের কাছে তার মা শুয়েছে। কেন জানি আজ তার বড় মেয়ের সাথে ঘুমাতে মন চাইল। মেয়েটা কিছুদিন পর এই বাড়ি থেকে চলে যাবে, চাইলেও সে আর তার মেয়েকে এভাবে পাবে না। এ কথা মনে পড়তে তার বুকটা হু হু করে উঠেছে। মা, ও মা। হ্যাঁ রে পদ্ম, বল, তোমার কি মন খারাপ মা? সেতারার বুকটা বার হয়ে আসে, কেমন যেন কান্নারা পেয়ে যায় তার। ও মা, জানো উনি আমাকে কি বলেছেন? কি বলেছে পদ্ম? আরিফ সাহেব মা। আরিফের নামটা নিতেই পদ্মের মুখ লাল হয়ে ওঠে। নিজে অবাক হয়ে যায় নিজের এসব কাণ্ডে। এখনও কেমন কিশোরী মেয়েদের মতো সে লজ্জা পাচ্ছে। সে তারা হেসে দেয়। অন্ধকারেও মেয়ের লজ্জা মাখা মুখটা ঠিকই সে বুঝতে পেরেছে। কি বলেছে আরিফ সাহেব তোকে? উনি বলেছেন আমি বিয়ের পরেও চাকরি চালিয়ে যেতে পারবো। ওনার বা ওনার পরিবারের কোনো সমস্যাই নেই তাতে। সেতারা বেগম শোয়া থেকে উঠে বসে। তার মনটা অসম্ভব ভালো হতে শুরু করেছে হঠাৎ করে। আনন্দের চোখে তার পানি চলে আসে। সত্যি বলেছিস পদ্ম? জিজ্ঞেস করেছিলি তুই? পদ্ম উঠে বসে মায়ের সাথে। হ্যাঁ মা, উনি বললেন আমার যে কোনো আবদার উনি যেন আমি তার কাছেই করি, উনি আমার সব আবদার মেটাবেন। সেতারা পদ্মকে দু হাতে জড়িয়ে ধরে। খুশিতে যেন আত্মহারা হয়ে যায় সে। তার মেয়েটার কপাল তার মতো হয়নি। আরিফ তাকে কোনোদিনও তার বাবার মতো কষ্ট দিবে না, এটুকু সে ঠিকই বুঝতে পেরেছে। সে মন খুলে তার দুই মেয়ের জন্য দোয়া করে। তার মেয়ে দুটো যেন চাঁদ কপালি হয়, স্বামী সংসার নিয়ে যেন অনেক সুখী হয়। নিবিড় ভাই একা একা এখানেই দাঁড়িয়ে আছেন যে? সবাই শুয়ে পড়ার পর নিবিড় বারান্দায় এসে দাঁড়িয়েছিল। আজ অদ্ভুত সুন্দর জ্যোৎস্না ফুটেছে আকাশে। বাড়ির পাশে একটা কামিনী ফুলের গাছ আছে। গাছ ভর্তি ফুল ফুটেছে। ফুলের মিষ্টি গন্ধে মোমো করছে চারপাশ। দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব উপভোগ করতে বেশ ভালোই লাগছিল নিবিড়ের। তার মনটাও আজ ভীষণ ভালো। মায়ের পর তার আপা হচ্ছে তার দ্বিতীয় মা। হয়তো তাদের মধ্যে বয়সের পার্থক্য খুব বেশি নয়, কিন্তু তার আপা তাকে তার মায়ের মতোই ভালোবাসে। সে আপার মুখে হাসি দেখে নিবিড়েরও অন্যরকম একটা ভালো লাগায় মন প্রাণ আচ্ছন্ন হয়ে আছে। কুহুর ডাকে ধ্যান ভাঙে তার। আরে কুহু যে, ঘুমাওনি? না নিবিড় ভাই, ঘুম আসছে না, এদিকে হাসছিলাম, দেখলাম আপনি একা দাঁড়িয়ে আছেন, তাই গল্প করতে চলে এলাম। বিরক্ত হননি নিশ্চয়ই? আরে না না, বিরক্ত হব কেন? তা তুমি কেমন আছো বলো? কলেজ জীবন কেমন কাটছে? ভালো না নিবিড় ভাই, পড়াশোনা করতে আমার ভালো লাগে না। নিবিড় কুহুর কথা শুনে নিঃশব্দে হাসে। সে হাসির দিকে তাকিয়ে অদ্ভুত একটা কষ্ট হয় কুহুর। এত সুন্দর কেন এই মানুষটা? হাসিটাই বা এত সুন্দর কেন হতে হবে একটা মানুষের? নিবিড় কি কোনোদিনও তার এই কষ্টটা বুঝবে না? হাসছেন কেন নিবিড় ভাই? এমনিতেই হাসলাম কুহু। আচ্ছা কুহু, তুমি আপাকে তো তুমি করে বলো, আমাকে তাহলে আপনি করে কেন বলো? আমাকে কি একটু বেশি সম্মান করো নাকি তুমি? কুহু লজ্জা পেয়ে যায়। সে ছোটোবেলায় নিবিড়কে তুমি বলেই ডাকত। একসাথে খেলাধুলা করে বড় হয়েছে তারা। কিন্তু প্রথম কৈশোরে পা দেওয়ার পর সে যখন বুঝেছে এই মানুষটাকে অন্য সবার চেয়ে বেশি ভালো লাগে তার। মানুষটা পাশে না থাকলে বুকটা কাঁপতে থাকে, আবার সামনে এলেও বুক ধড়ফড় করতে থাকে। সেদিন থেকে সে নিবিড়কে আপনি বলে ডাকা শুরু করেছে। কিন্তু এখন এই কথা নিবিড়কে বোঝাবে কীভাবে সে? মানুষটা কি সে নিজ থেকে কোনোদিনও বুঝবে না তার মনের কথা? নিবিড় আবারও চাঁদের দিকে তাকিয়ে উদাস হয়ে যায় কিছুটা। জানো কুহু, আমার চোখে অনেক স্বপ্ন, জানি না কবে সে স্বপ্ন পূরণ হবে। মা, মামা, মামি, আপা আমার জন্য অনেক করেছে। আমি পড়াশোনায় একটু ভালো বড় ওরা খেয়ে না খেয়ে আমায় পড়াশোনার খরচ মিটিয়েছে।
জানি না ওদের ঋণ কখনো শোধ করতে পারবো কিনা আমি, শুধু জানি ওদেরকে অনেক ভালো রাখতে হবে আমাকে। অনেক বড় একটা চাকরি করতে হবে, বড় একটা বাড়ি কিনবো, সেখানে আমরা সবাই খুশিতে থাকবো। মা আর মামি মিলে বাড়িটা সুন্দর করে গুছাবে। পুষ্প, মাহি আর তুমি বাড়ির সামনে একটা ফুলের বাগান করবে। কামিনী ফুলের গাছটা কিন্তু অবশ্যই লাগাবে। আপা তো শ্বশুরবাড়ি থাকবে তখন, মাঝে মাঝে দুলাভাইকে নিয়ে বেড়াতে আসবে। আমরা অনেক মজা করব, অনেক। নিবিড় স্বপ্ন পড়া চোখে উতাল ফাতাল জ্যোৎস্না দেখে, কিন্তু তার পাশের সারটা যে একজোড়া ছলছল চোখ নিয়ে তার স্বপ্নের সাথে নিজের স্বপ্ন বুনে চলেছে, সেদিকে যেন তার কোনো খেয়াল নেই। পদ্ম ম্যাডাম, পদ্ম টিচার্স রুমে বসে পত্রিকা পড়ছিল। তার এখন ক্লাস নেই, আরও 2 ঘন্টা পর আরেকটা ক্লাস আছে। পদ্ম অবসর সময়ে কারোর সাথে আড্ডা না দিয়ে টিচার্স রুমে বসে পত্রিকা না হয় গল্পের বই পড়ে। দপ্তরে মতি মিয়া ডাকে, পদ্ম চোখ তুলে তাকায়। কি ব্যাপার মতি চাচা, কিছু বলবেন? মতি মিয়ার আনন্দে বুকটা ভরে ওঠে। যতবারই পদ্ম তাকে মতি চাচা বলে ডাকে ততবারই তার ভালো লাগে। স্কুলের সবাই তাকে হয় মতি মিয়া না হয় শুধু মতি বলেই ডাকে, শুধুমাত্র এই পদ্ম ম্যাডামই তাকে মতি চাচা বলে ডাকে। পদ্ম ম্যাডাম, একজন সাহেব আসছেন আপনার সাথে দেখা করতে, বারান্দায় দাঁড়াই আছেন। পদ্ম অবাক হয়, তার স্কুলে তার সাথে দেখা করতে তেমন কেউ আসে না, বাসা থেকেও কেউ আসে না। পদ্ম তার বাড়ির প্রেমে চশমাটা চোখ থেকে খুলে বলল, আপনি নিশ্চিত আমার সাথে দেখা করতে আসছে? জি ম্যাডাম, আমি কেবলই হেড স্যারের ঘরে চা দিয়ে বারান্দার দিকে হেঁটে যাচ্ছিলাম, তখনই সাহেব আমাকে ডেকে বললেন পদ্ম ম্যাডাম কি আজকে স্কুলে এসেছেন? আমি বললাম হ্যাঁ, টিচার্স রুমে আসছে। তখনই উনি বললেন ম্যাডামকে একটু ডেকে দাও। আমিও ডাকতে চলে আসলাম। পদ্ম হাসে। মতি মিয়াকে কিছু জিজ্ঞেস করার হলে একসাথে অনেকগুলো কথা বলে। পদ্মের বারে মায়া লাগে শুনতে। ম্যাডাম, আমি কি ওনারে চলে যাইতে বলবো? পদ্ম উঠে দাঁড়ায়, পত্রিকাটা বাস করে টেবিলের উপরে রাখতে রাখতে বলে, না চলুন দেখি কে সাহেব। সে বলে পদ্ম চলে যায়। মতি মিয়া একদৃষ্টিতে তার চলে যাওয়ার দিকে তাকায়। এই মেয়েটার মধ্যে অদ্ভুত একটা মায়া আছে। বারান্দায় আরিফকে দেখে অবাক হয়ে যায় পদ্ম। গতকালই সবে দেখা হলো, আর এখনই উনি এখানে এসেছে। তবে পদ্মের মনটা অদ্ভুত একটা ভালো লাগায় আবেশিত হয়ে যায়। আরিফ মাথা নিচু করে দাঁড়িয়েছিল। পদ্ম তার কাছে এসে ডাকে তাকে, আরিফ সাহেব। থতমত খেয়ে পদ্মের দিকে তাকায় আরিফ। সেদিকে তাকাতে তবদা খেয়ে যায় সে। পদ্ম সবসময় স্কুলে শাড়ি পরে আসে, আজ পরেছে সাদা জমিনের আকাশি পাড়ের একটা শাড়ি। লম্বা চুলগুলো একটা বেনি করে পিছনে ছেড়ে দিয়েছে। মুখের সামনের অবাধ্য চুলগুলো দুটো কালো ক্লিপে আটকে রাখার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে। হাতে কালো বেল্টের কড়ি, এছাড়া আর কোনো সাজসজ্জা নেই। তাতে যেন তাকে অপ্সরার মতো লাগছে। নিতান্ত সাধারণ সাজে কোনো মেয়েকে এতটা অসাধারণ লাগতে পারে আরিফের ধারণা ছিল না। এক নাগারে পদ্মের দিকে তাকিয়ে থাকে সে। পদ্ম স্মিত হেসে বলে, আরিফ সাহেব আপনি এখানে? ইয়ে মানে। পদ্ম হাসি হাসি চোখে আরিফের দিকে তাকিয়ে থাকে। আসলে কি হয়েছে মিস পদ্ম, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম একটা কাজে, ভাবলাম আপনার সাথে একটু দেখা করে যাই। মনে হয় আপনাকে বিরক্ত করলাম না, তাহলে বরং আসি। এই বলে আরিফ তাড়াহুড়া করে চলে যেতে গেলে পদ্ম হেসে দেয়। মানুষটা অপ্রস্তুত হয়ে গেছে বোঝাই যাচ্ছে তার হড়বড় কথা শুনে। কি ব্যাপার মিস পদ্ম, আপনি হাসছেন যে? আমি কি একবারও বলেছি আমি বিরক্ত হয়েছি? না মানে, এটা তো আপনার কাজের জায়গা, আপনার হয়তো ক্লাস আছে এখন। পদ্ম মিষ্টি করে হাসে, কিছু বলে না। আরিফ মনে মনে বলে, নিশ্চয়ই তুমি বুঝে গিয়েছো পদ্মরানী, তোমার হাসিতে আমার বুক চিনচিন ব্যথা করে, এই জন্যই এভাবে হেসে চলছ। আমাকে কষ্ট দিতে না, আমি আসলে একটু বোকা মিস পদ্ম, আমার বোকামিতে এভাবে হাসবেন না প্লিজ, আমার লজ্জা লাগে। পদ্ম একটু শব্দ করে হেসে দেয় আবার। হঠাৎ হাসি থামিয়ে বলে, চলুন বাহিরে কোথাও বসি, যদি আপনার আপত্তি না থাকে। আরে গোল গোল চোখ করে তাকাই। আরে না না, আমার আবার কি আপত্তি, কিন্তু আপনার কোনো সমস্যা হবে না তো? ক্লাস নেই এখন, আপনার জন্য না হয় একদিন ক্লাস বাদই দিলাম। পদ্ম নিজেও জানে না সে কি বলছে। এর আগে কোনো পুরুষ মানুষের সাথে এভাবে কথা বলেনি সে, কিন্তু তার আজ মনটা কেন জানি তার বড্ড অবাধ্য হয়ে উঠেছে। সে নিজেই নিজের কথায় চমকে ওঠে। আর আরিফ তো স্তম্ভিত হয়ে গেছে পদ্মের কথা শুনে। নিজেকে অনেক বেশি ভাগ্যবান মনে করছে সে এই পরীটার দেখা পেয়ে। কি বললেন মিস পদ্ম, আবার বলুন তো? পদ্ম সামনে এগিয়ে যেতে যেতে বলে, ভয় নেই, আমার ক্লাসের কিছু সময় দেরি আছে, এতটুকু সময় আপনাকে দেওয়াই যায়, আসুন আমার সাথে। আরিফ মন্ত্রমুগ্ধের মতো পদ্মকে অনুসরণ করতে থাকে। পদ্ম আর আরিফ পাশাপাশি হাসছে। পদ্ম বারবার আর চোখে আরিফকে দেখছে, আবার ভয়ও পাচ্ছে, পাশে যদি উনি বুঝে ফেলে যে এইভাবে তাকে লুকিয়ে দেখছে। আজ আরিফকে গতকালের চেয়ে কয়েক গুণ বেশি ভালো লাগে পদ্মের। মোটেও মানুষটা দেখতে খারাপ নয়। গায়ের রং কালো হলেও পদ্মর মনে হচ্ছে কালো রংটাই তাকে খুব মানিয়ে গেছে। সে যদি ফর্সা হতো তাহলে তাকে এত ভালো লাগতো না। খুব দামি একটা শার্ট পরেছে, ধূসর রঙের সাথে নীল জিন্স। পদ্মের মাঝে মাঝে খুব লজ্জা লাগছে। কিশোরী বয়সে প্রেম করতে পারেনি সে, ইচ্ছে হয়নি তেমন কখনো।
তার মনে হচ্ছে সে বুঝি কিশোরের বয়সে ফিরে যাচ্ছে। এই সাদাসিধে লোকটার প্রেমে পড়েছে সে বারবার করে। মিস পদ্ম, চলুন কোনো রেস্টুরেন্টে গিয়ে বসি। তার চেয়ে বরং নদীরটাই চলুন, সুন্দর একটা নদী আছে ওখানে, শান বাঁধানো ঘাট, ওখানেই গিয়ে বসি। বেশ, মহারানীর আদেশে শিরোধার্য। পদ্ম অবাক হয়ে খেয়াল করে সে কোনোভাবেই নিজেকে আটকাতে পারছে না মানুষটার প্রেমে পড়া থেকে। কি এমন জাদু করলো একদিনেই? ঘাটের বাঁধানো জায়গাটায় কিছুটা দূরত্ব রেখে বসে আছে পদ্ম আর আরিফ। পদ্মের এখন আরিফের দিকে তাকাতে কেমন লজ্জা লাগছে। একটা কথা বলবো মিস পদ্ম? পদ্ম ছোট্ট করে জবাব দেয়, আপনি কি সত্যি আমাকে বিয়ে করতে রাজি হয়েছেন? পদ্ম মাথা নিচু করে আস্তে আস্তে জবাব দেয়, হ্যাঁ হয়েছি। নিজের চেহারা নিয়ে সবসময় একটা হীনমন্যতায় ভুগেছি। যারাই আমার সাথে মিশতো আমার বাবার টাকা দেখে মিশতো। পরে আমি বড় হলাম, নিজে অনেক টাকা কামানো শুরু করলাম, তবে তার সবই আমার টাকা দেখে। সে আমি ভালো করে বুঝতে পেরেছি। আমি আরিফকে দেখে কেউ পছন্দ করেনি, সবাই পছন্দ করেছে আরিফের টাকাকে। আমি খুব ভালো করে সেসব বুঝতে পারতাম। আমি চেয়েছিলাম বিয়ে যদি কোনোদিন করতে হয়, এমন কাউকে করব যে কিনা আমার আরিফকেই ভালোবাসবে, টাকাকে নয়। এভাবে কখন যে বয়সটা এতটা বেড়ে গেল বুঝতেই পারলাম না। পদ্মের চোখ ছলছল করছে। সে চায় না তার চোখের পানি আরব দেখুক। তাহলে আমাকে বিয়ে করতে রাজি হলেন যে আপনি? আপনি বিশ্বাস করবেন কি না জানি না, আপনাকে দেখে আপনার সাথে কথা বলে আমার মনে হয়েছে আপনি লোভী না। আপনার সাথে যদি আমার বিয়েটা হয় সেটা হবে আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া উপহার। হঠাৎই পদ্ম শব্দ করে কেঁদে দেয়। আরিফ হতবিহ্বল হয়ে যায় পদ্মের কান্না দেখে। মিস পদ্ম, কী হলো আপনার? আপনি কাঁদছেন কেন? আমি কি না বুঝে আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি? এই জন্য আমি বেশি কথা বলি না, কখন যে কি বলে বসি ঠিক নেই। দয়া করে কাঁদবেন না পদ্ম, আমাকে ক্ষমা করে দিন। পদ্ম ফুফাতে থাকে, সে জানে না কেন এত কষ্ট হচ্ছে। আপনার চোখে কান্না মানায় না, আর কোনোদিনও নিজেকে কুৎসিত বলবেন না। যদি কোনোদিন বলেন আপনাকে আর ক্ষমা করব না আমি। আরিফ হতবাক হয়ে যায় পদ্মের কথা শুনে। তাকে এতটাই মায়া করা শুরু করেছে এই পরীটা। আরিফ একটু কৌতুকপূর্ণ হাসি দিয়ে বলে, মিথ্যে তো নয় বলুন। আপনার মতো একজন ফার্স্ট ক্লাস সুন্দরী লেডির পাশে আমার মতো একটা লোককে কি মানায় আপনি বলুন? আপনার হয়তো ইচ্ছে ছিল সুদর্শনকেও আপনার স্বামী হবে। পদ্ম কান্না বেচা লাল চোখে আরিফের দিকে তাকায়। আরিফ বরকে যায় পদ্ম সে চোখ দেখে। আরিফকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে উঠে যায় পদ্ম। আরিফ তার পিছু পিছু দৌড়াতে থাকে। আচ্ছা আচ্ছা, আমার ভুল হয়েছে মিস পদ্ম, এভাবে চলে যাবেন না, না হলে আমার দুঃস্বপ্নে আপনার ওই লাল চোখ জোড়া বেশি উঠবে বারবার। একটু তো হাসি দিয়ে যান প্লিজ। পদ্মের ভীষণ হাসি পাচ্ছে, তবুও মুখটা গম্ভীর রেখে যথাসম্ভব দ্রুত পা চালাতে থাকে। দেখুন, মানুষ ভাবছে আমি আপনাকে ইপটিজিং করছি। স্কুলের ম্যাডামকে ইপটিজিং করার অপরাধে আমাকে গণপিটনি খেতে হবে। আপনি কি চান কোমর ভাঙা পরে সংসার করতে? পদ্ম নিজেকে আর সামলাতে পারে না, আরিফের দিকে ফিরে ফিক করে হেসে দেয়। আরিফ মুগ্ধ হয়ে সে হাসি দেখে। আবার কবে হাসি দেখার সৌভাগ্য হবে এই অতমের? যদি বলে দিতেন কৃতজ্ঞ হতাম। কাল তো মনে হচ্ছিল ভাজা মাছটা উল্টেও খেতে জানেন না, আজ তো ভালোই মুখে খই ফুটেছে। আরিফ ঠোঁট কামড়ে হেসে মাথা চুলকাতে চুলকাতে বলে, কেন জানি মনে হচ্ছে সেই কলেজের জীবনটায় ফিরে গেছি। নতুন করে কৈশোরের প্রেমের অনুভূতি পাচ্ছি। আমার কি দোষ বলুন? আগামীকাল ঠিক এই সময় স্কুলে যেতে হবে না, এখানেই অপেক্ষা করুন, আমি আসব। হঠাৎ আরিফ পেছন থেকে হালকা চিৎকার করে বলে, আর যেন লুকিয়ে লুকিয়ে হবুবারকে দেখতে না হয় বেশি দিন, সেই ব্যবস্থা করছি। কিন্তু মিস পদ্ম থমকে যায় আরিফের কথা শুনে। তার মানে সে ঠিকই বুঝতে পেরেছে যে পদ্ম তাকে লুকিয়ে দেখছিল। ভীষণ দুষ্ট তো লোকটা। পদ্মের মনে হচ্ছে লজ্জায় মাটিতে মিশে যাবে, আর তাকালো না সে আরিফের দিকে। সামনে থেকে বিদায় হতে পারলেই যেন বাঁচে। আরিফ সেদিকে তাকিয়ে মুচকি হাসতে থাকে। সবাই রাতের খাবার খেতে বসেছে একসাথে। পদ্মরা সবাই যেদিন একসাথে খায় সেদিন ওরা টেবিল চেয়ারে বসে না, মেঝেতে মাদুর পেতে সবাই গোল হয়ে বসে। আজ সবাই একসাথে খেতে বসেছে। আজ সবার পছন্দের মাছের ঝোল আর সাথে গরম ভাত করা হয়েছে। ভাই বোনেরা সবাই খুব মজা করে খাচ্ছে। মজা মেলেও বসেছে সবার সাথে। হঠাৎ সে তারা খেয়াল করলো তার বড় মেয়েটা খুব একটা খাচ্ছে না, শুধু হাত দিয়ে থালার ভাতগুলো নাড়ছে। অথচ মাছের ঝোল তার ভীষণ প্রিয়। সে তারা মেয়ের কপালে হাত দিয়ে দেখলো জ্বর এসেছে কিনা আবার। কি করছো মা, তোর শরীর কি খারাপ পদ্ম? না তো মা, শরীর খারাপ কেন হবে? উপস্থিত সবাই খেয়াল করলো পদ্মর কণ্ঠ কেঁপে কেঁপে উঠছে বারবার। মজার মেলে উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছে পদ্মমা? এরকম লাগছে কেন তোকে? চোখ দুটো লাল হয়ে আছে, কোথাও খারাপ লাগছে? পদ্ম কোনো মতে নিজেকে সামলে নিয়ে বলল, তোমরা শুধু শুধু আমার দুশ্চিন্তা করছো, আমার কিছু হয়নি। তবুও ওদের দুশ্চিন্তা কমে না। হঠাৎই জোহরা মিটমিট করে হেসে বলল, কিন্তু আমি বুঝতে পারছি আমাদের পদ্মরানীর কি হয়েছে। সবাই অবাক হয়ে জোহরার দিকে তাকায়। পদ্ম বারবার চোখের ইশারায় মামিকে চুপ করতে বলে। সেতারা একটু ভয় পেয়ে বলে, তোমাকে বলেছে জোহরাও কিছু? কি হয়েছে বলো? জোহরা পদ্মের দিকে তাকিয়ে বলে, কী রে পদ্ম, বলবো তোর কি হয়েছে? পদ্মর অসহায় লাগে।
ওর কাছে শুনতে হবে কেন কুহুর মা? যদি জেনে থাকো তোর কী হয়েছে তুমি বলো, তেমন কিছু না হলে ডাক্তার দেখাতে হবে। মোজাম্মেলের কথায় জোহরা মুখ টিপে হেসে বলল, এর একজনও তেন ডাক্তার সারিয়ে দিতে পারবে না গো, এ শুধু একজন ডাক্তারই পারবেন। পদ্ম জোরে জোরে শ্বাস ছাড়তে ছাড়তে বলে, মামি তুমি চুপ করো তো। মামা তুমি মামির কথা শুনো না, আমার কিচ্ছু হয়নি। মোজাম্মেল পদ্মের দিকে রাগে চোখে তাকিয়ে বলল, তুই থাম তো। কী ব্যাপার কুহুর মা, তুমি যা জানো বলো, কোন ডাক্তার দেখাতে হবে? আমি এত রহস্য বুঝি না, সহজ সরলভাবে বলো। জোহরা পদ্মের পিছনে এসে ওর কাজ জড়িয়ে ধরে বলে, যাকে তাড়াতাড়ি সম্ভব মেয়েকে আরিফ সাহেবের কাছে পাঠানোর ব্যবস্থা করো গো কুহুর বাবা। ও ডাক্তার ছাড়া তোমার বাগ্নির এই রোগ কেউ সারাতে পারবে না। এই রোগের নাম হলো বিরহ রোগ। পদ্ম চোখ বন্ধ করে ফেলে। ইস, তার মামিটা যে কি, কোনো কথা মুখে আটকায় না, কখন যে কি বলে বসে। এখন লজ্জা সে এখান থেকে উঠে যেতে পারছে না। শ্বেতারা মুখে আঁচল চাপা দেয়। পুষ্পর মাহি নিজেদের মধ্যে হাসতে থাকে। নিবিড় সব বুঝেও না বোঝার ভান করে একমনে খেতে থাকে। কুহু শুধু একদৃষ্টিতে নিবিড়ের দিকে তাকিয়ে আছে। মোজাম্মেল কথা ঘোরানোর জন্য বলে, আবার জলটা খুব সুস্বাদু হয়েছে, আমাকে আরেকটু দাও তো। পদ্ম উঠে দাঁড়াতে গেলেই তার মামি তাকে বসিয়ে দেয়। পদ্মের হাতটা ধুইয়ে দিয়ে তার থালাটা নিজের হাতে নিয়ে নেয় সে। এরপর নিজে হাতে পদ্মকে খাইয়ে দিতে দিতে বলে, বিয়ের আগে এসব মেয়েদেরই হয়, এত লজ্জা পেতে হবে না। এই কয়টা দিন এরকম কোনো অনিয়ম করা চলবে না, ঠিকমতো খেতে হবে, না হলে আরিফ সাহেব আবার আমাদের রাগ করবেন, আমরা তার বউকে খেতে দেই না বলে। পদ্ম রাগ দেখিয়ে বলে, অনেক বলেছ মামি, এবার একটু চুপ করো তো, কিছু আটকায় না তোমার মুখে। মোজাম্মেল চোখে পানি এসে যায়। সেদিনে সে ছোট্ট মেয়েটা হঠাৎ বড় হলে গেলো কবে এতটা। আজ বাদে কাল বউ আসবেই, এই বাড়ি ছেড়ে চলে যাবে, কিন্তু বিয়ের কথাটা মনে পড়তে তার বুকটা মোচড় দিয়ে ওঠে। এতগুলো টাকা সে কীভাবে জোগাড় করবে সে জানে না, শুধু জানে ছেলে মেয়েগুলোকে সে কোনো কষ্ট দিতে পারবে না, যেভাবে হোক টাকা জোগাড় করতে হবে। মোজাম্মেল কোনো রকমে খাবার খেয়ে উঠে যায়। দূর থেকে মেয়েদের খুনসুটি দেখে সে লুকিয়ে লুকিয়ে তাড়াতাড়ি করে চোখ বেয়ে আসা কয়েক ফোঁটা পানি মুছে ফেলে গোপনে। নিবিড় ভাই আসবো? নিবিড় তার ঘরে উবু হয়ে শুয়ে একটা পত্রিকা পড়ছিল। আগামীকালই তাকে হরে ফিরে যেতে হবে। আমাকে দেখতে আসবে, তাই 3 দিন ক্লাস মিস দিয়ে বাড়ি এসেছিল সে। ছুটি শেষ, কালই ফিরতে হবে। কুহুর ডাকে উঠে বসে নিবিড়, হাতের বইটা বন্ধ করে বলে, আরে কুহু যে, এসো। কুহুর হাতে একটা বাটি, বাটিতে চালতার আচার। আপনার জন্য এনেছি নিবিড় ভাই, মা খুব মজা করে চালতার আচার বানিয়েছে, খেয়ে দেখুন ভালো লাগবে। তোমাকে ধন্যবাদ কুহু, কিন্তু আমি এখন খাবো না। আমি সাধারণত আচার খুব একটা খাই না। কুহুর মুখটা মলিন হয়ে যায়। পদ্মরা 3 বাবুনে ভীষণ সুন্দর। পদ্ম যেমন রূপবতী, নিবিড় আর পুষ্প কম যায় না, তবে সেই তুলনায় কুহু আর মাহি অতটা সুন্দরী নয়। কুহুর এটা নিয়ে একটা কষ্ট আছে সব সময়। সে ভাবে নিবিড় ভাই হয়তো কোনো দিনই তাকে পছন্দ করবে না। আমি কাল চলে যাব কুহু, তোমরা সবাই ভালো থেকো। কুহু আসমকে এমন কথা শুনে স্তম্ভিত হয়ে যায়। আগামীকালই চলে যাবেন? হ্যাঁ কুহু, ক্লাস চলছে, 3 দিন ক্লাস মিসও হয়ে গেল, যেতে তো হবেই। কুহুর খুব কান্না পেয়ে যায়। তার ইচ্ছে করছে নিবিড়কে জড়িয়ে ধরে চিৎকার করে বলতে, আপনি যেতে পারবেন না নিবিড় ভাই, আমি আপনাকে যেতে দিব না। কিন্তু কুহু তা বলা হয় না, তার কোনো অধিকার নেই এভাবে নিবিড়কে আটকে রাখার। কুহুকে মন খারাপ করতে দেখে নিবিড় হেসে দেয়। মন খারাপ করছো কেন কুহু? সামনে আবার বিয়ে, কত কাজ, মামা কি একা সব পারবেন? আমাকে তো আসতেই হবে, খুব তাড়াতাড়ি আবার চলে আসবো। কুহু জোর করে মুখে হাসি টেনে রাখার চেষ্টা করে, কিন্তু তার ভিতরটা ভেঙে চড়ে যাচ্ছে। কুহু, নিবিড়ের ডাকে কিছুটা চমকে ওঠে কুহু। সত্যি কি এত সুন্দর করে নিবিড়টাকে ডাক দিয়েছে, নাকি তার ভুল ধারণা? জি নিবিড় ভাই, তুমি কি আবার বিয়েতে শাড়ি পরতে চাও? তাহলে তোমার জন্য ঢাকা থেকে একটা শাড়ি নিয়ে আসবো। কুহু যেন নিজের কানকেও বিশ্বাস করাতে পারছে না, কেমন যেন গোড় লাগছে তার সব কিছু। সত্যি কি নিবিড় ভাই এমনটা বলতে পারে তাকে? আসলে সেদিন তোমাকে শাড়ি পরে ছাদে হাঁটতে দেখলাম, খুব সুন্দর লাগছিল তোমাকে। পুষ্প আর মাহি তো শাড়ি পছন্দ করে না, তোমাকে দেখলাম পরতে, তাই ভাবলাম তুমি বুঝি পছন্দ করো। আবার বিয়েতে যদি তুমি শাড়ি পরতে চাও, তাহলে তোমার জন্য একটা নীল রঙের শাড়ি কিনে আনবো, নীলে তোমাকে সুন্দর লাগে। কুহুর মনে হচ্ছে সে কোনো একটা স্বপ্ন দেখছে, কারণ স্বপ্ন ছাড়া বাস্তব এত সুন্দর হতে পারে না। কিন্তু সে চাচ্ছে না স্বপ্নটা ভেঙে যাক, এমন সুখের স্বপ্ন সে সারা জীবন ধরে দেখতে চায়। কি পরবে না শাড়ি? কুহু মাথা নিচু করে আস্তে আস্তে বলে, আপনি এনে দিলে অবশ্যই পরবো নিবিড় ভাই। নিবিড় হালকা হাসে। কুহু আর কিছু না বলে একছুটে ঘর থেকে বেরিয়ে আসে। বেরিয়ে দেওয়াল ঘেঁষে মেঝেতে বসে পড়ে সে। অসম্ভব কষ্ট হচ্ছে তার বুকের মধ্যে। দু হাতে মুখ ডেকে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে সে। সে জানে না এটা তার তারুণ্যের আবেগ কিনা, শুধু এটা জানে, এটা যদি আবেগও হয়, সে আবেগ যেন কোনোদিনও ওর না কেটে যায়। বিছানায় আধা শোয়া হয়ে বসে আছে মোজাম্মেল। তার হাতে একটা সিগারেট। সে সাধারণত ধূমপান করে না,
খুব বেশি দুশ্চিন্তায় থাকলে সিগারেটের ধোঁয়ায় দুশ্চিন্তা উড়িয়ে দিতে চায়। জোহরা এসে স্বামীর পাশে বসে, তার একটা হাত নিজের হাতের মধ্যে নিয়ে বলে, কি হয়েছে তোমার, ঠিক আছে তো তুমি? মোজাম্মেল উত্তর দেয় না, শূন্যের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কি গো কুহুর বাবা, কি হয়েছে তোমার? কি নিয়ে এত দুশ্চিন্তা করছো তুমি? ও কিছু না, তুমি ঘুমিয়ে পড়ো। তুমি আমার স্বামী, তোমার সুখে আমার সুখ, তোমার কষ্টে আমার কষ্ট। তুমি দুশ্চিন্তা করে ভাবে নিজেকে কষ্ট দিবে আর আমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়বো? তা কী করে হয়? মোজাম্মেল স্ত্রীর দিকে তাকিয়ে হাসল, এরপর হাতে সিগারেটটা বাইরে ফেলে দিয়ে বলল, আচ্ছা কুহুর মা, সত্যি করে একটা কথা বলো তো, তোমার সাথে কি কখনো মিথ্যে বলেছি আমি? না বলনি তুমি। আমি তোমার মতো স্ত্রী পেয়ে ধন্য। আমার এই সামান্য রোজগারের মধ্যেও তুমি আপা 3 ছেলে মেয়েকে আগলে রেখেছ। কখনো এক বিন্দু বিরক্ত হওনি। আমি জানি না তোমার এই ঋণ আমি কিভাবে শোধ করব। জোহরার মনটা খারাপ হয়ে যায়। আজ যেন তার স্বামী এভাবে কথা বলছে, তার কি খুব বেশি মন খারাপ? কি হয়েছে তোমার, একটু বলবে? এভাবে কেন কথা বলছো জোহরা? তোমার কি আমার উপর কোনো রাগ আছে? এই যে অল্প রোজগার করেও আপার পরিবারকে আমার বাড়িতে এনেছি। কুহু আর মাহির সাথে ওদের 3 ভাই বোনকে কোনো পার্থক্য করিনি। তোমাকে কখনোই ভালো কিছু দিতে পারিনি। এটা নিয়ে তোমার মনের মধ্যে কখনো কোনো রাগ পুষে রেখেছো তুমি? বলো তো। জোহরা স্বামীর বুকে মাথা ঠেকায়। আজ হঠাৎ এত বছর পর এগুলো কেন বলছো তুমি? আমার কোনো আচরণে তোমার কোনো দিন কি মনে হয়েছে যে তোমার প্রতি কোনো রাগ আছে আমার? আর ওদের তো আমি নিজেই কখনো কুহু আর মাহি থেকে আলাদা ভাবিনি। সবসময় মনে করেছি আমার 5টা সন্তান। আমার তো কোনো ক্ষোভ নেই তাদের ওপর। তুমি কেন এসব কথা তুলছো? কম রোজগারের মধ্যেও তুমি এই সংসারে আমাকে যে সুখ শান্তি দিয়েছো তা কয়জনে পায় বলো? মোজাম্মেল স্ত্রীর কথায় সন্তুষ্ট হয়। সত্যি সে ভাগ্যবান। এমন স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার। হাজারে হয়তো এমন একজন মেয়ে পাওয়া যায়। তুমি কি পদ্মের বিয়ে নিয়ে দুশ্চিন্তা করছো কুহুর বাবা? মোজাম্মেল কথা ঘুরিয়ে বলে, সবাই যখন রাজি, ওদের তো পাকা কথা বলার একটা তারিখ জানাতে হবে। তুমি কি বলো? জোহরা মাথা উঠিয়ে বলে, আমারও তাই মনে হয়, শুভ কাজ ফেলে রাখতে নেই। মোজাম্মেল আবার চুপ করে যায়। জোহরা আস্তে আস্তে উঠে আলমারিটা খোলে। মোজাম্মেল বলে, কি খুঁজছো? জোহরা একটা গহনার বক্স এনে মোজাম্মেলের সামনে রাখে। মোজাম্মেল অবাক হয়ে বলল, এটা বের করলে কেন? জোহরার উত্তর না দিয়ে বক্সটা খুলে একটা গলার হার বের করে। খুব সুন্দর নকশা করা একটা হার, দেখে মনটা ভালো হয়ে যায় এমন। কি হলো জোহরা, এটা দিয়ে কি করবে তুমি? এটা আমাকে আমার শাশুড়ি দিয়েছিলেন আমার বিয়ের পর। এটা আমার গলায় পরিয়ে দিয়ে বলেছিলেন, তুমি এটা ব্যবহার করো। এরপর এ বাড়িতে প্রথম যার বিয়ে হবে তাকে দিয়ে দিও। পদ্মতে এই বাড়িরই মেয়ে বলো, আমরা তো ওকে কেউ অন্য বাড়ির মেয়ে ভাবি না। তাই আমি ঠিক করেছি হারটা আমি পদ্মকে দিব তার বিয়েতে। এত সুন্দর ডিজাইনটা ওর মতো রূপবতীর গলাতেই মানায় শুধু। মোজাম্মেল যেন কথা বলার বাসা হারিয়ে ফেলছে। তার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। অবাক চোখে শুধু স্ত্রীর দিকে তাকিয়ে থাকে সে। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে ভেসে যায় জলপদ্ম। এটা গল্পের প্রথম অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।